ওয়েলকাম জানাই প্রথমে সবাইকে। আমরা আজকে যেটা করব, তোমাদের ক্লাস 10-এর লাইফ সায়েন্সের প্রথম অধ্যায়ের ওপর আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট বা অধ্যায় ভিত্তিক পরীক্ষাটি আগামী 11 তারিখে নেওয়া হয়েছিল, ফেব্রুয়ারি। সেই কোয়েশ্চেনটার আজকে আমরা সমাধান করব। এটা আমার 1-2 দিন আগেই দিয়ে দেওয়ার কথা ছিল, কাজের চাপে দিতে পারিনি। তো চলো শুরু করি এক এক করে কোয়েশ্চেনটার সমাধান। তোমাদের এইটা পরীক্ষা নেওয়া হয়েছিল জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়টার উপর ভিত্তি করে, অর্থাৎ যে অধ্যায়টির নাম জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই অধ্যায়টির উপর ভিত্তি করে আমাদের যেমন 20 নম্বর অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেওয়া হয় সেরকমই নেওয়া হয়েছিল। তোমাদের খাতা দেখা হয়ে গেছে, আমি রেজাল্টটা দিয়ে দিয়েছি তোমাদের। তো চলো এবার কোশ্চেনটাকে সলভ করি। দেখো, প্রথমে আমাদের যেরকম থাকে যে 5টা এমসিকিউ ছিল 1 নম্বর করে, এবং তারপরে আমাদের যেরকম থাকে সেটা হচ্ছে 3 নম্বরের ছবি আঁকা দেওয়া ছিল দুটো, যে কোনো একটি করতে হবে। আর 3 নম্বরের কোশ্চেন দেওয়া ছিল 5টা, তার মধ্যে যে কোনো আমাদের করতে বলা হয়েছিল 4টি, একটা করে এক্সট্রা দেওয়া ছিল। এবার দেখো, তাহলে এক এক করে আমরা সমাধানগুলো দেখে নিই। তাহলে প্রথম এমসিকিউতে চলে আসি। একের দাগের একেরটা দেখো কি বলেছে। জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম কি? এটা নিয়ে আর আলাদা করে বলার কিছু দরকার নেই, এটা আমরা সবাই জানি। এর সঠিক উত্তর কি হবে? কেসকোগ্রাফ। অপশন ঘয়েরটা তোমরা সবাই ঠিক লিখেছো, এটা কেসকোগ্রাফ হলো এখানে সঠিক উত্তর। সিসমোগ্রাফের সঙ্গে যেন গুলিয়ে না যায়, এগুলো একটা হবে। সিসমোগ্রাফ হবে না, লিথোগ্রাফ, থার্মোগ্রাফও নয়। সঠিক উত্তর হচ্ছে কেসকোগ্রাফ। চলো পরেরটায় চলে এসো। একটি নাইট্রোজেনবিহীন প্রাকৃতিক টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত আম্লিক উদ্ভিদ হরমোনের উদাহরণ কি হবে? আমি বারবার করেছিলাম, একটা হচ্ছে নাইট্রোজেন যুক্তটা ভালো করে দেখতে বলেছিলাম, আর নাইট্রোজেন বিহীনগুলো ভালো করে দেখতে বলেছিলাম। তো নাইট্রোজেন বিহীনের এখানে দেখো অক্সিন, এটা তো নাইট্রোজেন বিহীন নয়। সাইটোকাইনিন, এটাও নাইট্রোজেন বিহীন নয়। আর অ্যাবসাইসিক অ্যাসিড, ভালো করে উচ্চারণ করো, অ্যাবসাইটিক হয়ে যায় না কেন, অ্যাবসাইসিক অ্যাসিড, এটাও কিন্তু নাইট্রোজেন বিহীন নয়। তাহলে নাইট্রোজেন বিহীন টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত প্রাকৃতিক আম্লিক উদ্ভিদ হরমোন কি হবে? সেটা আমাদের সঠিক উত্তর হবে এখানে জিববেরেলিন। ঠিক আছে, জিববেরেলিন হচ্ছে সঠিক উত্তর। জিববেরেলিন হয়েছে। তো চলো পরের কোশ্চেনে চলে এসো। 3-এর দাগেরটা কি দিয়েছে? কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে থাইরোট্রপিন হরমোন নিঃসৃত হয়। ঠিক আছে, কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে থাইরোট্রপিন হরমোন নিঃসৃত হয়। তো দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে তোমরা এই কোশ্চেনটা নিয়ে কিন্তু বেশ দ্বন্দ্বে পড়েছিলে, এই 3 নম্বরের কোশ্চেনটা নিয়ে। ঠিক আছে, এটা নিয়ে তোমরা বেশ দ্বন্দ্বে পড়েছিলে, একদম শেষকালে আন্দাজে কতজন লিখেছো। কিন্তু এরা তো সঠিক উত্তরটা আমাদের জানতে হবে। এইখানে একটা তোমাদের বোকা বানানোর জন্য জিনিস দেওয়া ছিল, মানে যারা জানো ঠিকঠাক লিখেছো, কিন্তু অনেকেই হয়তো এটা জানো না যে কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে থাইরোট্রপিন নিঃসৃত হয়। এই যে থাইরোট্রপিন এটা আছে না, এই যে থাইরোট্রপিনটা, এটা কিছুই না। থাইরোট্রপিন হচ্ছে টিএসএইচ হরমোনেরই আর একটা নাম। টিএসএইচ হরমোনের একটা নাম। টিএসএইচ এর পুরো কথা কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনেরই আর একটা নাম হচ্ছে থাইরোট্রপিন। সরি, থাইরোট্রপিন হলো। তাহলে টিএসএইচ হরমোনেরই আর একটা নাম হচ্ছে থাইরোট্রপিন। এবার দেখো, এই তাহলে টিএসএইচ হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? এটা তো আমরা সবাই জানি। টিএসএইচ হরমোন কোথা থেকে নিঃসৃত হয় বলো? এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে পিটুইটারির অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয়। তাহলে সঠিক উত্তর হবে ক্ষয়েরটা। অর্থাৎ এখানে সঠিক উত্তর কি হবে? পিটুইটারির অগ্রখণ্ড থেকে কিন্তু থাইরক্সিন নিঃসৃত হয়, বা থাইরোট্রপিন বা টিএসএইচ যাই বলো না কেন সেটা নিঃসৃত হয়। পরের কোশ্চেনে চলে এসো। মস্তিষ্কের কোন অংশটি রিলে সেন্টার বা প্রতিবর্তক কেন্দ্র হিসেবে কাজ করে? যখনই আমাদের রিলে সেন্টার বা প্রতিবর্তক কেন্দ্র এরকম প্রশ্ন পড়বে, আমরা কিন্তু চোখ বুঝে থ্যালামাসে দাগ দিয়ে দেবো। ঠিক আছে, পড়ানোর সময় বলেছিলাম মস্তিষ্কের কোন অংশটি রিলে সেন্টার বা প্রতিবর্তী কেন্দ্র হিসেবে কাজ করে? সঠিক উত্তর কি হবে? থ্যালামাস। হাইপোথ্যালামাস নয় কিন্তু, আর এগুলো তো হবেই না। তোমার হচ্ছে সঠিক উত্তর কি হবে? থ্যালামাস। তো দেখো 5-এর দাগের কোশ্চেনটা চলে এসো। কি বলেছে? ক্রিকেট খেলার সময় আম্পায়ার ওয়াইডের নির্দেশ দিলেন, এক্ষেত্রে হাতের সঞ্চালন কোন ক্রিয়ার সাথে জড়িত? এটা কিন্তু তোমরা সবাই ভুল করেছো, 1-2 জন বাদ দিয়ে। ভালো করে দেখো,
তোমরা নিশ্চয়ই জানো যে ক্রিকেট খেলার সময় আম্পায়ার কি করে? ক্রিকেট খেলার সময় আম্পায়ার দুটো হাত তার এরকম দুদিকে প্রসারিত করেন, ঠিক আছে? প্রসারিত কিভাবে করেন দেখো, হাত দুটো তার এরকম গায়ের সঙ্গে একজন সাধারণ মানুষের হাত যেমন লেগে থাকে সেরকম ছিল। তিনি কি করলেন, পাশের দিক বরাবর এই হাতটাকে সঞ্চালন করে কিন্তু এইভাবে তিনি ওপর দিকে তুলেছেন। হাতটা সঞ্চালন করে এইভাবে তিনি ওপর দিকে তুলেছেন। মানে তোমরা সেই পিটি করার সময় দেখেছো যে তোমার গায়ের সাথে হাত দুটো লেগে আছে, এই দুটোকে তোমার সাথেই পাশের দিকে চওড়া করে মেলে ধরা, সামনের দিকে কিন্তু না, পাশের দিকে চওড়া করে মেলে ধরা, ঠিক আছে? মানে তুমি পূর্ব দিকে মুখ করে দাঁড়ালে দুই হাতকে উত্তর এবং দক্ষিণ দিক বরাবর প্রসারিত করলে যেভাবে হবে, এবং সেটাকে উত্তর ও দক্ষিণ দিকে বরাবর মুখ করেই হাত দুটোকে তুমি তুলছো। পূর্ব দিকে তুলে আবার উত্তর দক্ষিণ দিকে নিয়ে যাচ্ছ, এটা কিন্তু নয়। ওয়াইড যখন দেওয়া হয় একভাবেই শরীরের থেকে হাতগুলো হচ্ছে দু প্রান্তে ছড়িয়ে দেওয়া হয়, আম্পায়াররা ছড়িয়ে দেন। এইভাবে ওয়াইডের ওনারা সিগন্যাল দেখান বা সংকেত দেখান। তাহলে যেমন ছবিটা আঁকলাম দেখে এইভাবে হাত দুটো তোলে। তাহলে এইভাবে যখন প্রসারণ হয়, পড়ানোর সময় বলেছিলাম এটাকে কি বলা হবে, এটাই কিন্তু আমাদের বলা হবে, এখানে সঠিক উত্তর কি হবে বলো, অ্যাবডাকশন। তোমরা বেশিরভাগই অ্যাডাকশনটা লিখে দিয়েছো, অ্যাডাকশন কিন্তু হবে না, এখানে সঠিক উত্তর হবে অ্যাবডাকশন, ঠিক আছে? অ্যাবডাকশন হচ্ছে এখানে সঠিক উত্তর। তাহলে দেখো, তাহলে এখানে আমাদের 5টা এমসিকিউ শেষ হলো। প্রথমটার উত্তর হলো কেসকোগ্রাফ, পরেরটার উত্তর হলো জিববেরেলিন, তারপরেরটা হলো আমাদের পিটুইটারির অগ্রখণ্ড, 4 নম্বরটা হলো থ্যালামাস এবং 5 নম্বরটা হলো অ্যাবডাকশন প্রক্রিয়া। হলো? তাহলে দেখো 5টা এমসিকিউ শেষ হলো। চলো 2 দাগের এবার চলে আসি। 2 দাগে কি দিয়েছে, একটি আদর্শ মানব চক্ষুর লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করতে হবে এবং আমাদের এই দুটো দেখাতে হবে, সিলিয়ারি পেশি আর আমাদের দেখাতে হবে আইরিস, ঠিক আছে? দেখো আমি তোমাদের এখানে ছবি দিয়ে দিয়েছি, সিলিয়ারি পেশি আর এখানে আমাদের দেখাতে হবে যেটা হচ্ছে আমাদের আইরিস। তাহলে দেখো এখানে কি কি পড়েছে, সিলিয়ারি পেশি আর আইরিস। তাহলে এই যে মানব চক্ষুর লম্বচ্ছেদের পরিষ্কার চিত্র আমি দিয়ে দিয়েছি, এতটা পারফেকশন করার দরকার নেই, এটা অত্যন্ত পারফেকশন করে আঁকা আছে, যতটা পারবে চেষ্টা করবে করা, ঠিক আছে? দেখো এই সিলিয়ারি পেশি কোন জায়গাটা, এই যে আমাদের সিলিয়ারি পেশি, মানে এইটা তোমাকে দেখাতে বলা হয়েছিল, অর্থাৎ এই জায়গাটা, এটা কিন্তু ম্যাক্সিমাম জনই ভুল দেখিয়েছো, এই জায়গাটা হচ্ছে সিলিয়ারি পেশি। আর আমাদের যেটা দেখাতে বলা হয়েছিল আইরিসটা, আইরিস কিন্তু সবাই আইরিস এরকম জায়গাটা দেখিয়ে দিয়েছিলে, এইখানটা কিন্তু আইরিস নয়, ঠিক আছে? আইরিস কোনখানটা হবে, আইরিস হবে আমাদের হচ্ছে যে আমাদের এইখানটা, এই যে এই জায়গাটা হচ্ছে আইরিস, এই জায়গাটি হচ্ছে আমাদের আইরিস, হয়েছে? এই জায়গাটা আইরিস। তাহলে সিলিয়ারি পেশি আর আইরিস হলো। এবার কি দিয়েছে, একটি সরল প্রতিবর্ত চাপের পরিষ্কার চিত্র অঙ্কন করে আজ্ঞাবহ স্নায়ুকে দেখাও আর এখানে শ্বেত বস্তুকে দেখাও, এই দুটোকে আমাদের দেখাতে হবে। তার আগে দেখো চোখের আমি তোমাদের বলে দিয়েছিলাম কি কি করবে, স্ক্লেরাটা করবে, সাসপেন্সারি লিগামেন্টটা দেখবে, ঠিক আছে? এখানে আমাদের অ্যাকুয়াস হিউমারটা ভালো করে করবে, অ্যাকুয়াস হিউমারটা ভালো করে করবে, কর্নিয়া করবে, কনজাংটিভাটা খুব ভালো করে করবে, কনজাংটিভাটা ভালো করে করবে, পিত বিন্দু করবে আর ভিট্রিয়াস হিউমার করবে, ঠিক আছে? অপটিক স্নায়ুটা কিন্তু পরে পরীক্ষায়, এইগুলো দেখে রাখো তাহলেই যথেষ্ট। আগেরবারে মাধ্যমিকে চোখ পড়েছিল, এবারে পড়ে নেই, তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? পরেরটা চলে এসো। তাহলে স্নায়ুকোষটা দেখো আমি এখানে তোমাদের ছবি দিয়ে দিয়েছি স্নায়ুকোষের, এখানে স্নায়ুকোষটা যারা এঁকেছো একদম ভালো হয়েছে এবং ঠিকঠাক দেখিয়েছো। স্নায়ুকোষে আমাদের এখানে যেটা দেখাতে বলা হয়েছিল, দ্বিতীয়টা ছিল আজ্ঞাবহ নিউরন, মানে এই নিউরনটাকে তোমাকে দেখাতে হতো, একদম ঠিক দেখিয়েছো যারা এঁকেছো, এটা হচ্ছে আমাদের আজ্ঞাবহ নিউরন বা বহির্বাহী নিউরন। আর এর সাথে আমাদের যেটা দেখাতে বলেছিল যে শ্বেত বস্তু, শ্বেত বস্তু হচ্ছে এই এই যে সাদা জায়গাটা, এই এই জায়গাটা, ঠিক আছে? তুমি এখানেও দেখাতে পারো, এই যে সাদা জায়গাটা থাকে এখানেও পারো, এই এই যে এই সাদা জায়গাটা হচ্ছে আমাদের শ্বেত বস্তু, এই পার্টটা, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের শ্বেত বস্তু, হলো? তাহলে দুটো ছবি দেখিয়ে দিলাম এবং তার সাথে চিহ্নিত জায়গাগুলো দেখিয়ে দিলাম। তাহলে 2 দাগের গুলো হলো। এবার 3 দাগে চলে গেছো। 3 দাগে কি বলেছে, পজিটিভ নেগেটিভ ও ট্রান্সভার্স জিওট্রপিজম কাকে বলে? পজিটিভ নেগেটিভ ও ট্রান্সভার্স জিওট্রপিজম কাকে বলে? দেখো আমি এখানে উত্তর দিয়ে দিয়েছি, জিওট্রপিজম কাকে বলে আগে দিয়ে দিয়েছি এবং 3 ধরনের জিওট্রপিজমই এখানে দেওয়া আছে, আমি পড়ানোর সময় এটা দিয়ে দিয়েছিলাম আর এখানে ছবিও দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা কিন্তু
করে নেবে। এবার পজিটিভ জিওট্রপিজম কাকে বলবো না, এই প্রকার জিওট্রপিজমের ক্ষেত্রে উদ্ভিদের মূল অভিকর্ষের টানে পৃথিবীর কেন্দ্রের দিকে সঞ্চালিত হয়। দেখো ওর মূল সবসময় কোন দিকে যায়, মূল সবসময় তো মাটির নিচের দিকে যাবে, মূল সবসময় নিচের দিকে যাবে। আর নিচের দিকে কোন বল ক্রিয়া করে, নিচের দিকে অভিকর্ষজ বল ক্রিয়া করে। তাহলে অভিকর্ষের টানে মূলটা নিচের দিকে চলে যাচ্ছে, এক্ষেত্রে আমরা কি বলবো, জিওট্রপিজম। জিও মানে কি মাটি, হয়েছে, কি বলবো আমরা পজিটিভ জিওট্রপিজম। আর নেগেটিভ জিওট্রপিজম কাকে বলবো, তা অবশ্যই কাণ্ডের চলনকে নেগেটিভ জিওট্রপিজম বলবো। দেখো তোমার অনুকূলে যে ঘটনাগুলো ঘটে সেইগুলোকে তো তুমি অবশ্যই তোমার জীবনে পজিটিভ ঘটনা হিসেবে ধরবে না, আর যেগুলো তোমার জন্য ভালো ঘটনা ঘটে না সেটা তোমার জীবনে সবসময় তুমি নেগেটিভ ঘটনা হিসেবে ধরবে, এটা স্বাভাবিক। তাহলে যখন অভিকর্ষের টানে মূল যে তার দিকে চলে যাচ্ছে তাহলে এটা অবশ্যই পজিটিভ জিওট্রপিজম মানে হচ্ছে মূলের চলনটা। কিন্তু কাণ্ড কি করছে, অভিকর্ষ বলের বিপরীত দিকে চলে যাচ্ছে। কাণ্ডের কোন দিকে চলন হয়, এই যে এটা মাটির লেয়ার করা আছে, আর কাণ্ডের চলন কোন দিকে হয়, ওপর দিকে। মানে অভিকর্ষজ বল এই দিকে কাজ করছে নিচের দিকে, কিন্তু কাণ্ড কোন দিকে যাচ্ছে, অভিকর্ষজ বলের উল্টো দিকে ওপর দিকে যাচ্ছে। তাহলে কাণ্ডের চলনকে কি বলবো, নেগেটিভ জিওট্রপিজম, হয়েছে। আর ট্রান্সভার্স কাকে বলবো না, উদ্ভিদের শাখা প্রশাখা পাতা পার্শ্বীয় মূল কেন্দ্রপথের সঙ্গে সমকোণে বাড়ে, এদের ট্রান্সভার্স জিওট্রপিজম বলে। যেমন দেখো ট্রান্সভার্স এই যে পাতাটা বেড়েছে, ভালো করে দেখো অভিকর্ষজ বল কোন দিকে কাজ করছে, এই দিকে, ঠিক আছে। পাতাটা কোন দিকে বাড়ছে, এই দিকে, ঠিক আছে। এই পাতাটার দিকে দেখো, মানে একবারে 90 ডিগ্রি নয়, এটা জাস্ট বোঝানো হচ্ছে। অভিকর্ষজ বল কোন দিকে কাজ করছে, নিচের দিকে। আর এই পাতাটার ক্ষেত্রে দেখো পাতাটা কোন দিকে বেড়েছে, গাছের ডাল থেকে এই দিকে। তাহলে এই যে মাঝের কোণটা দেখো, এই যে মাঝের কোণগুলো, এইগুলো কত, মাঝের কোণগুলো 90 ডিগ্রি প্রায়। তাহলে এই যে পাতার যে তোমার বেড়ে ওঠাটা এই বা চলনটা, এটাকে বলা হয় ট্রান্সভার্স জিওট্রপিজম, হয়েছে। তাহলে 3 ধরনের জিওট্রপিজম বোঝা গেল। এবার চলে এসো, তাহলে এক একটা আমাদের হলো, পরেরটা চলে এসো, অগ্রস্থ প্রকটতা কাকে বলে, এর গুরুত্ব দেখো, অনেকবার করিয়েছি অগ্রস্থ প্রকটতা কাকে বলে আর গুরুত্ব। দেখো অগ্রস্থ প্রকটতা কাকে বলে আমি দিয়ে দিচ্ছি। অগ্রস্থ প্রকটতা কাকে বলে আমরা জানি, এটা পুরো ঘটনাটাই হয় অক্সিন হরমোনের জন্য। তো উদ্ভিদ দেহের অগ্রমুকুলের বৃদ্ধিতে কাছাকাছি অবস্থিত পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত হওয়ার ঘটনাকে অগ্রস্থ প্রকটতা বলে বা অগ্রমূলের প্রাধান্য বলে। উদ্ভিদের এই ধর্মের জন্য অক্সিন হরমোন দায়ী। এই অক্সিন হরমোনটা অনেকের খাতায় কিন্তু আমি দেখতে পাইনি, এটা কিন্তু লিখতে হবে, অক্সিন হরমোনটা উল্লেখ করতে হবে। হ্যাঁ, সেটা তুমি আলাদা পড়ে না লিখে এখানেও এই এই জায়গাটা তো লিখে দিতে পারো যে অক্সিন হরমোনের প্রভাবে উদ্ভিদ দেহে অগ্রমুকুলের বৃদ্ধিতে কাছাকাছি অবস্থিত পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত হয়, এই ঘটনাকে অগ্রস্থ প্রকটতা বা অগ্রমুকুলের প্রাধান্য বলা হয়। ঠিক আছে, এবার অগ্রস্থ প্রকটতার গুরুত্ব এখানে দিয়ে দিয়েছি, কি কি গুরুত্ব হতে পারে যে সমস্ত উদ্ভিদের। তাহলে অগ্রস্থ প্রকটতা সক্রিয়তার ক্ষেত্রে কি হবে, গাছটা মাথার দিকে লম্বায় বেশি বেড়ে যাবে, শাখা প্রশাখা কম চাড়াবে, যেমন সূর্যমুখী ফুলে দেখা যায়। আর অগ্রস্থ প্রকটতা কম হলে কি হবে, মাথার দিকে বেশি বাড়বে না, পাশের দিকে চাড়িয়ে যাবে বেশি, তাই তো। তাহলে গাছটা কি হবে, একটা ঝোপঝাড়ের মতো হয়ে যাবে, যেমন টমেটো গাছে যেটা দেখা যায়। এছাড়া এর গুরুত্ব কি, কোনো উদ্ভিদের কাক্ষিক মুকুলের বৃদ্ধি করতে চাইলে ওই মুকুলের অগ্রমুকুল কেটে দেওয়া হয়, যেমন তামাক গাছ। এই এভাবে শাখা ও পাতার সংখ্যা তামাক গাছের বাড়ানো হয়, ঠিক আছে। এখানে অক্সিন হরমোনের একটা ভালো কাজ দিয়ে আছে। অক্সিন হরমোনটা পড়ানোর সময় তোমাদের অনেকবার বলেছিলাম যে অক্সিন হরমোনের অগ্রমুকুলের বৃদ্ধিতে ত্বরান্বিত করে এবং পার্শ্বীয় কাক্ষিক মুকুলের বৃদ্ধি প্রতিরোধ করে, হয়েছে। চলো পরের কোশ্চেনে চলে এসো, তাহলে 2 নম্বরটা হলো, এবার ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি কাকে বলা হয়, আর তার সাথে দিয়েছিল অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন। ফিডব্যাক নিয়ন্ত্রণ কি, আমি পড়ানোর সময় বলেছিলাম একটা হরমোনের কার্য ক্ষমতা যখন অন্য হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ যে পদ্ধতিতে, ফিডব্যাক নিয়ন্ত্রণ কাকে বলবো, যে পদ্ধতিতে কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থির, এই রেগুলেটর গ্রন্থি এর দরকার নেই লেখা, একটি অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ পদার্থ অপর কোনো অন্তঃক্ষরা গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে এবং ত্বরান্বিত এবং খরিত হরমোনের হ্রাস বা, এগুলো টার্গেট গ্রন্থি রেগুলেটর গ্রন্থি এগুলো লেখার দরকার নেই, এত ডিটেলসে লেখার দরকার নেই, যে পারবে লিখবে। হ্যাঁ, অন্তঃক্ষরা গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে এবং খরিত হরমোনের হ্রাস বা বৃদ্ধির দ্বারা রেগুলেটর গ্রন্থির ক্ষরণ কাজ নিয়ন্ত্রণ করে, এই পদ্ধতিকে বলা হয় আমাদের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি। অর্থাৎ একটা হরমোনের ক্ষরণ
যখন অন্য অন্তঃক্ষরাগ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, বেশি ক্ষরণ হলেও তাকে আটকায়, কম ক্ষরণ হলেও ক্ষরণ হতে সাহায্য করে। এই সিস্টেমটাকে বলা হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি বা ফিডব্যাক মেকানিজম। ঠিক আছে, এবার পরে কোশ্চেনে চলে এসো। সাথে যেটা ছিল, অ্যাড্রিনালিন হরমোনকে কেন জরুরিকালীন হরমোন বলা হয়, এটা তো আর আলাদা করে বলার কিছু দরকার নেই। যে আমাদের যখন তোমার বিভিন্ন রকম উত্তেজনামূলক সময়গুলো আসে, কারোর উপর রাগ হয়, অত্যন্ত দুঃখ হয়, অভিমান হয়, কষ্ট হয়, তারপরে তো তোমার হচ্ছে কোনো জিনিস খুব ভালো লাগে, এই যে বিভিন্ন আবেগগুলোকে, এইগুলোকে যখন আমাদের আসে, ধরো কারোর উপর রাগ হলো, তুমি তো সেই আবেগটাকে নিয়ন্ত্রণ না করতে পারলে তো তুমি তাকে মেরে দেবে, তাই না? তাহলে এই আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবার এই আবেগটা নিয়ন্ত্রণ করার কাজটাই আমাদেরকে করে অ্যাড্রিনালিন। এই রকম আবেগঘন মুহূর্তগুলোতে অ্যাড্রিনালিন জরুরি অবস্থায় ক্ষরিত হয় এবং আমাদের সেই আবেগটাকে নিয়ন্ত্রণ করে, হৃদস্পন্দনের হারকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তুমি কোনো কারণে তোমার বয়স, তোমার থেকে বড় কারোর উপর রাগ হলো, তুমি তো তাকে মেরে দেবে, কিন্তু সেটা তো করা যাবে না, তোমার সেই রাগটাকে নিয়ন্ত্রণ হতে হবে। হতে পারে সে ভুল বলছে বা ঠিক বলছে, যাই হোক, তোমার তার উপর রাগ হচ্ছে, সেই রাগটাকে তো তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই নিয়ন্ত্রণটা করতে পারি আমরা অ্যাড্রিনালিন হরমোনের জন্য। সেই জন্যই এই যে জরুরি অবস্থায় ক্ষরিত হয়ে আমাদের অনুভূতিটাকে, আবেগগুলোকে নিয়ন্ত্রণ করছে, এই জন্য অ্যাড্রিনালিনকে বলা হয় জরুরিকালীন হরমোন। বা তুমি স্কুলে 200 মিটার 100 মিটার দৌড়ের পরে কি প্রচন্ড হাঁপাই, তো সেই হাঁপার সময় তো আমাদের হার্ট ফেল হয়ে যাবে, তাই না? অত্যন্ত হাঁপানোর সময় তো হার্ট ফেল হয়ে যেতে পারে, সেইটা কিন্তু হয় না। তো এটাও হয়, অ্যাড্রিনালিন হরমোনের তাতে সব থেকে বড় ভূমিকা থাকে। এই যে আমাদের এই অতিরিক্ত হাঁপানিটাকে কি করছে, অতিরিক্ত হাঁপাচ্ছি মানে কি, হৃদস্পন্দনের হার প্রচুর বেড়ে গেছে, ডিপ 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 করে, মানে পুরো বুকে হাত দিয়ে না দিলেও বা হাতের শিরা, হাত ধমনীতে হাত না দিলেও পরিষ্কার এমনি দাঁড়িয়ে বোঝা যায় যে প্রচুর জোরে জোরে স্পন্দন হচ্ছে। এই সময়টাকে, হৃদস্পন্দনের হারটাকে কিন্তু অ্যাড্রিনালিন হরমোন কি করে, নিয়ন্ত্রণ করে। সেই জন্যই অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয়। এবার অ্যাড্রিনালিনের দেহের বিভিন্ন অঙ্গের কাজ, এরকম ছকের মাধ্যমে সুন্দর করে দেওয়া আছে। হৃৎপিণ্ডের উপর কিভাবে অ্যাড্রিনালিনের প্রভাব কাজ করে, ফুসফুসের উপর কিভাবে করে, ত্বকের রক্তবাহের উপর কিভাবে করে, পৌষ্টিক নালীর ওপর কিভাবে করে, অস্থিপেশির ওপর কিভাবে করে, এগুলো একদম সুন্দর করে ছকের মাধ্যমে দিয়ে আছে। এই ছকটা যদি কারোর লাগে সে তৈরি করে নিতে পারো। ঠিক আছে, আর কেন আপদকালীন হরমোন বলে, খালি এখান থেকে এইটুকু লিখলেই হবে। তোমাদের যেটুকু চাওয়া হয়েছে কোশ্চেনে, আমি আবারও বলছি, এইটুকু পোর্শন লিখলেই হবে। আর যদি ছকটা তোমাদের এক্সট্রা জানার জন্য দেওয়া আছে এই পার্টটা, যদি কারোর চাপ লাগে তাহলে মনে রাখার দরকার নেই। পরের কোশ্চেন চলে এসো, ফিডব্যাক নিয়ন্ত্রণ হলো। পরেরটা চলে এসো, উপযোজন বলতে কি বোঝো, সিএসএফ এর দুটি কাজ লেখো, হাইপারমেট্রোপিয়া রোগ নিরাময়, কোন লেন্স ব্যবহার করে, তিনটে ছিল। তাহলে আমরা ধাপে ধাপে এক এক করে দেখি। উপযোজন বলতে কি বুঝি, উপযোজন কি, আমরা এই যে চোখটাকে আমি পড়ানোর সময় বলেছিলাম ছোট বড় করে সিলিয়ারি পেশির সংকোচন ও প্রসারণের মাধ্যমে, সিলিয়ারি পেশি ও সাসপেন্সারি লিগামেন্টের সংকোচন আর প্রসারণের মাধ্যমে আমরা যে এটা করি, দূরের জিনিসটাকে যে ভালোভাবে এক জায়গায় দাঁড়িয়ে থেকে আগু পিছু না করে চোখটাকে ছোট বড় করে যে দেখতে পাই, এই যে ক্ষমতাটা আমাদের আছে, এটা কি বলা হয়, উপযোজন ক্ষমতা। অর্থাৎ যে প্রক্রিয়ায় স্থান পরিবর্তন না করে লেন্সের সঙ্গে যুক্ত, এটা লিখতে হবে, এটা কারো খাতা দেখলাম না, সিলিয়ারি পেশি ও সাসপেন্সারি লিগামেন্টের সংকোচন ও প্রসারণের মাধ্যমে লেন্সের বক্রতা হ্রাস বৃদ্ধি ও ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটিয়ে দূরের বা কাছের বিভিন্ন বস্তুর অবস্থানকে স্পষ্টভাবে দেখা যায়, তাকে বলা হয় উপযোজন বা অ্যাকোমোডেশন। হয়েছে? দেখো, শুধু দূরের জিনিসের ক্ষেত্রে নয়, কাছের জিনিসের ক্ষেত্রে হয়। আমরা যখন কোনো ছুঁচে সুতো গলাই, কি করি, ছুঁচটাকে একবারে চোখের সামনে নিয়ে এসে সেই চোখটাকে ছোট করে দেখি না? হ্যাঁ, দেখবে বাড়িতে করে, যদি ছুঁচ সুতো থাকে তাহলে কিন্তু বুঝতে পারবে ব্যাপারটা। তাহলে এই যে ক্ষমতাটাকে বলা হচ্ছে আমাদের উপযোজন ক্ষমতা। এরপরে তাহলে এটা হলো, এরপরের কোশ্চেন কি আছে, সিএসএফ এর দুটি কাজ। তার আগে প্রথমে আমরা জেনে নিই সিএসএফ এর পুরো কথা কি। আমরা জানি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এবং তার সাথে সিএসএফ কোথায় থাকে, সবসময় জানবে অস্থি সন্ধিতে সিএসএফ থাকে। দিয়ে দেওয়া হয়েছে সিএসএফ এর কাকে বলে, মানে সিএসএফ কি, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা বর্ণহীন স্বচ্ছ ক্ষারীয় পরিবর্তিত আমাদের একটা কলারস, যা মস্তিষ্কের প্রকোষ্ঠ সমূহ, সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালী এবং সাব অ্যারাকয়েড স্থানে অবস্থান করে।
ঠিক আছে, এইটা তোমার এইখানটা বলার দরকার নেই, এটা কোশ্চেনে জানতেও চাইনি, এটা এক্সট্রা দিয়ে রেখেছি যে কেউ যদি পড়তে চাও যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের কি, এটা কোশ্চেনে কিন্তু চাওয়া হয়নি। তোমরা খালি সিএসএফ এর কাজ এইটুকুটা চাওয়া হয়েছে। সিএসএফ কি করে? ঘাত শোষক হিসেবে কাজ করে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে বাহ্যিক আঘাতের হাত থেকে রক্ষা করে। এছাড়া কি করে? স্নায়ুকোষ সমূহে পুষ্টি পদার্থ অক্সিজেন সরবরাহ করে। আর কি করে? স্নায়ুকোষ থেকে বিপাকজাত দূষিত পদার্থকে অপসারণ করে এবং মস্তিষ্কে আভ্যন্তরীণ যান্ত্রিক চাপের সমতা বজায় রাখে। এই সমস্ত কাজগুলো কিন্তু সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ করে থাকে। এছাড়া সিএসএফ কি করে? তোমার হচ্ছে যে এই হচ্ছে যেগুলো আমাদের এখানে পড়লাম, যে স্নায়ুকোষকে কিন্তু সব দিক থেকে সিএসএফ আমাদের কি করে? রক্ষা করে। ঠিক আছে। আর তোমার হচ্ছে আমাদের যেটা একটু বোধহয় ভুল বললাম, যেটা হচ্ছে যে অস্থিসন্ধির যেটা আমাদের মাঝে থাকে সেটাকে আমরা তোমার বলি সাইনোভিয়াল ফ্লুইড। ঠিক আছে, এটা সাইনোভিয়াল ফ্লুইড। ঠিক আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা আমাদের এ করে মস্তিষ্কে থাকে, স্নায়ুকোষকে দৃঢ়তা প্রদান করে। ঠিক আছে, এগুলো একটু একটু মাফ করবে, এখানে একটু ভুল বলে ফেললাম। যে এটা মনে রাখবে, সিএসএফ মানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড হচ্ছে আমাদের যেটা মস্তিষ্কে থাকে, স্নায়ু গ্রন্থিকে স্নায়ুকে রক্ষা করে। আর আমাদের হাড়ের জয়েন্টে যেটা থাকে সেটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল তরল। ঠিক আছে, চলো তাহলে আর লাস্ট কোশ্চেন চলে আসি। হাইপারমেট্রোপিয়া রোগ নিরাময়ে কোন লেন্স ব্যবহার করা হয়? তাহলে হাইপারমেট্রোপিয়া রোগটা কি, যেটা আমি বলেছিলাম, হাইপারমেট্রোপিয়া কাকে বলবো? হাইপারমেট্রোপিয়া কাকে বলবো বলো? হাইপারমেট্রোপিয়া হচ্ছে, বলেছিলাম বড় নাম মনে রাখবে, দূরের জিনিসটা ভালো করে দেখতে পায়, কাছেরটা পায় না, তাকে বলা হবে হাইপারমেট্রোপিয়া। আর এই হাইপারমেট্রোপিয়া রোগ নিরাময়ে কোন লেন্স ব্যবহার করা হয়? এখানে উত্তল লেন্স ব্যবহার করা হয়। হাইপারমেট্রোপিয়া রোগ নিরাময়ে আমাদের কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে চারেরটা হলো। পরের কোশ্চেনে চলে এসো। আর মায়োপিয়ায় কোন লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে এসো। মাছের গমনে মায়োটাম পেশির ভূমিকা আর ইউগ্লিনার গমনাঙ্গের নাম কি? তো মাছের গমনে মায়োটাম পেশির ভূমিকা আমি বারবার ভালো করে করতে বলেছিলাম এটা, যে দেখো মাছের গমনে মায়োটাম পেশির ভূমিকা, যেটা তোমরা লিখেছো সবাই, যে মাছের দেহের মেরুদণ্ডের দুপাশে ভি আকৃতির যে খণ্ডিত মায়োটাম পেশি সমস্ত দেহ কাণ্ড জুড়ে বিস্তৃত থাকে, এদেরকে আমাদের যেটা বলা হয় সেটা হচ্ছে মায়োটাম পেশি। এই মায়োটাম পেশি কি করে? এখানে কাজগুলো লেখা আছে। এর সংকোচন প্রসারণের মাধ্যমে বিপরীতধর্মী কাজ হয়, ফলে মাছকে এদিক ওদিক যেতে, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। এখানে একদম মাছের ছবি দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। মায়োটাম পেশি মানে হচ্ছে এই জায়গাটা যে পেশিটা থাকে, ভি আকৃতির যে এটা থাকে, এইটা হচ্ছে আমাদের মায়োটাম পেশি। এই যে কাটা মাছের তোমাদের এখানে ছবি দিয়ে সুন্দর করে দেখানো আছে। এই যে এইটা যখন দেখো, এই নৌকার হালের মতো কাজ করে মায়োটাম পেশি। মাছটা এখন এদিকে লেজটা মাকালো মানে কি? এদিকে যাচ্ছে। এদিকে যখন লেজটা মাকালো মানে মায়োটাম পেশিটার মুভমেন্ট হলো বিপরীত দিকে, তাহলে মাছ কি হবে? ডিরেকশনটা বিপরীত দিকে চেঞ্জ করছে। হয়েছে? এটা মায়োটাম পেশির কাজ। এখানে 3 নম্বর 4 নম্বর করে কাজগুলো লিখে দেওয়া আছে। ডান দিক বাঁ দিকে যেতে, বাম দিকে বেঁকে গেলে মাছ ডান দিকে বেঁকে যায়, আর মায়োটাম পেশি যদি ডান দিকে যায় তাহলে মাছ বাঁ দিকে চলে যায়, বেঁকে যায়। হয়েছে? এবার দেখো, এভাবে ক্রমান্বয়ে পেশির সংকোচন ও প্রসারণের মাধ্যমে মাছ এঁকে বেঁকে সামনের দিকে এগিয়ে যেতে পারে। পুরোটাই কিন্তু মায়োটাম পেশির ভূমিকার এর জন্যই হয়। ঠিক আছে, তাহলে হলো, শেষ হলো। আর একটা ছোট্ট শর্ট কোশ্চেন রয়েছে। মাছের গমনে মায়োটাম পেশির ভূমিকা হলো। আর ইউগ্লিনার গমনাঙ্গের নাম কি? আমরা সবাই জানি ইউগ্লিনার গমনাঙ্গের নাম কি হলো? ফ্ল্যাজেলা। ইউগ্লিনার গমনাঙ্গের নাম হচ্ছে ফ্ল্যাজেলা। এটা লিখতে হবে, নিচে না। ফ্ল্যাজেলা, ইউগ্লিনার গমনাঙ্গের নাম হচ্ছে ফ্ল্যাজেলা। হয়েছে? তাহলে দেখো আমাদের 5 নম্বর কোশ্চেনটাও শেষ হলো। তাহলে আমরা সম্পূর্ণ কোশ্চেন সমাধান করলাম। 20 নম্বরের কোশ্চেন ছিল, 3 নম্বরের 5টা কোশ্চেনই সমাধান করে দিয়েছি। তোমাদের এখানে ডিটেলস একদম উত্তর দিয়ে দিয়েছি, কোনো চিন্তা নেই, পিডিএফটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, আর এখানে আমাদের যেটা করে দিলাম সেটা হচ্ছে ছবিগুলো দেখিয়ে দিয়েছি এবং 5টা শর্ট কোশ্চেনও সলভ করা হয়েছে। তাহলে এটা ফুল সলভ হয়ে গেল।
জীবন বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টারের অধ্যায় ভিত্তিক প্রশ্নের। এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম কিছু ডাউট থাকে তোমরা কিন্তু নিঃসন্দেহে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে, আমায় বলবে, আমি আলাদাভাবেও সেই জিনিসটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো চলো শেষ করছি আজকে ক্লাস, ছোট্ট ক্লাস, কোশ্চেন সলভিং ক্লাস। ভালো করে দেখে নিও, কোনো জায়গায় অসুবিধা হলে ভিডিওটা পজ করে করে দেখে নিও, যদি উত্তরগুলো তোলো, আর আমি পিডিএফটা দিয়ে দেবো, তোমাদের চিন্তা নেই। ঠিক আছে, ভালো করে পড়ো সবাই। ঠিক আছে, এইভাবেই হবে আস্তে আস্তে, কোনো চিন্তা নেই। এবার তোমরা ভালোভাবে এই কোশ্চেনগুলো তৈরি করে নাও বাড়িতে, যেগুলো এখানে পরীক্ষায় পারছো না সেগুলো ভালো করে বাড়িতে করো বসে বসে। ঠিক আছে, তাহলেই কিন্তু হবে। তোমাদের এছাড়াও এক্সট্রা কোশ্চেন অনেক লেখানো আছে, সব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি তোমাদের আগেই বলেছি যে সব গুরুত্বপূর্ণ কোশ্চেনই 20 নম্বরের পরীক্ষায় তো দেওয়া যায় না, কেমন কি পড়ছো এইটুকু দেখার জন্য খালি পরীক্ষাটা নেওয়া হয়। ঠিক আছে, ঠিক আছে, সবার ভালো হচ্ছে, চলো এইভাবেই চলো, হয়ে যাবে, চিন্তা নেই। ঠিক আছে, শেষ করছি আজকে ক্লাস। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আগামী যেদিন পড়তে আসবে তোমাদের সকলের সাথে দেখা হবে। শেষ করছি আজকে ক্লাস, শুভরাত্রি।